থেকে একটি গভীর উদ্বেগজনক জাতীয় সংকট নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এই বক্তব্য কোনো আবেগী প্রতিক্রিয়া নয়, এটি রাষ্ট্রীয় মিডিয়া ও রাজনীতির সাম্প্রতিক গতিপথ নিয়ে একটি দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান। আমরা যে বিষয়গুলো আজ তুলে ধরব সেগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি ধারাবাহিক অবিচারের চিত্র। এই দেশের মুসলমানদেরকে কিভাবে নিজ দেশের সরকারি প্রতিষ্ঠান সহ অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠান গিনিপিগ বানিয়ে তাদের উপরে জুলুম, নির্যাতন এবং অমানবিকতার স্ট্রিম রোলার চলমান রেখেছে তা তুলে ধরতে আজ আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সাম্প্রতিক ঘটনার শুরু শহীদ ওসমান হাদিকে খুনের মধ্য দিয়ে। আপনারা সকলেই জানেন যে গত 12ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে ঢাকার পল্টন এলাকায় অটোরিকশায় থাকা অবস্থায় আততায়ীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে। গুলি সরাসরি ওসমান হাদির মাথার খুলি ভেদ করে বেরিয়ে যায়। তাকে পরবর্তীতে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য, কিন্তু আমাদের প্রিয় ওসমান হাদি আর জীবিত ফেরত আসতে পারেননি। ওসমান হাদির মৃত্যুর ঘোষণা যেদিন আসে সেদিনই আমরা দেখতে পাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম সারির নেতারা ফেসবুকে বিপ্লবের ঘোষণা দিয়ে বসেন। আমরা যদি স্পষ্ট করে নাম নিই তাহলে এখানে বলতে হয় জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি রেভলিউশন শব্দ উচ্চারণ করেন। মাহফুজ আলম লাশের বদলে লাশ নেওয়ার যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এস এম সাইফ মুস্তাফিজ বলেন, সবাই দায়িত্ব নিন, বিপ্লব চূড়ান্ত করেই ঘরে ফিরব আমরা, ঐক্যবদ্ধ হন, জুলাই চলমান। জুলাই অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ জনাব সার্জিস আলম বলেন, বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। এরকম একের পর এক বিপ্লবের ঘোষণা আসতে থাকে। এমনকি এনসিপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির বিপ্লবের ব্যাপারে স্পষ্ট বক্তব্য এখনও ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে তিনি মানুষদেরকে শহীদ হবার জন্য আহ্বান জানিয়েছিলেন। এক পর্যায়ে একটি প্রধান সারির রাজনৈতিক দল জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবিরেরও কেউ বিপ্লবের ঘোষণা করে বসেন এবং উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য প্রদান করেন, ফেসবুক স্ট্যাটাস দেন। এবং এই সময়টাতে আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মীদেরকে উৎসাহ দিয়ে ফেসবুকে একনাগাড়ে পোস্ট করতে দেখেছি। এছাড়া দেশের বাহির থেকেও নানা লোককে এই ঘটনাসমূহকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইগনাইট করতে দেখেছি। এরই রেশ ধরে স্বতঃস্ফূর্তভাবে কিছু মব সংগঠিত হতে থাকে, যারা বিপ্লব স্লোগান দিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে গিয়ে আগুন জ্বালানো সহকারে পুরো বিল্ডিংয়ের ডেকোরেশন লণ্ডভণ্ড করে দিয়ে আসে। এরপরেই আবার আমরা এনসিপির নেতাদের সম্বিত ফিরে পেতে দেখি, স্বাভাবিক হতে দেখি। তারা শুধুমাত্র শাহবাগে একত্র হওয়ার আহ্বান জানাতে থাকেন। এখানে পয়েন্ট হলো, পলিটিক্যাল দলগুলোর অসংলগ্ন এবং বাচ্চাসুলভ বিপ্লবের আহ্বান মূলত সাধারণ জনগণকে বিভ্রান্ত করে দেয়। যেহেতু এই রাজনৈতিক দলগুলো কোনো কালেই এই দেশের জনগণের নিকট বিপ্লবের কোনো রূপরেখা সামনে রাখেনি, তাই বিপ্লবের ঘোষণার পর সংঘটিত মব পূর্ববর্তী নানা মোটিফের কারণে প্রথম আলো এবং ডেইলি স্টারকে টার্গেট বানিয়ে নেয়। তারা পলিটিক্যাল দলগুলোর দ্বারা ম্যানিপুলেটেড হয়ে নিজেদের থেকে বুঝে নেয় যে এখন যে কোনো ফৌজদারি অপরাধ আর অপরাধ নয়। বিপ্লবের সময়ে যে কোনো কিছু করে তারা এর দায় এড়াতে পারবে। তাদের এই বুঝ তাদেরকে অপরাধে লিপ্ত হতে উস্কে দেয়। অর্থাৎ সে রাতে জনগণ অনেকটা খেলার বল হয়ে ওঠে। জনগণকে মানসিকভাবে বিভ্রান্ত করা, অতঃপর তাদেরকে সঠিক নির্দেশনা না দিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত হওয়ার সুযোগ করার দায় মূলত রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে এনসিপি এবং জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবিরের। তারা কোনো মতেই সেদিনের রাতে হওয়া ফৌজদারি অপরাধসমূহের দায় এড়াতে পারে না। পরবর্তী ঘটনাসমূহ
আমাদেরকে প্রথম আলো এবং ডেইলি স্টার নামক দুটো মিডিয়া হাউজের ভাঙচুরের পরবর্তী প্রেক্ষাপটসমূহ খুব সচেতনতার সাথে অবলোকন করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারবেন সেদিনের অফিস দুটো মবের দ্বারা ভাঙার পরে প্রভাবশালী পত্রিকা দুটো কিভাবে তাদের দ্বারা সংগঠিত অতীতের সমস্ত অন্যায়ের দায় এড়ানোর জন্য নিজেদেরকে ভিকটিমহুড প্রমাণ করার চেষ্টা করছে। একই সাথে তাদের ভিকটিমহুড সাজা সরকার সাদরে গ্রহণ করে নিয়ে এই দেশের সাধারণ মুসলমানদের উপর দমন পীড়নের অজুহাত দাঁড় করিয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকেই প্রথম আলো এবং ডেইলি স্টার উভয়ই রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী অবস্থানে আছে। তারা অতীতে যে কাজই করুক না কেন, বর্তমান প্রেক্ষাপটে ইন্টারিম গভর্নমেন্টে তাদের অনেক গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। এই পত্রিকাসমূহের সাথে নানাভাবে সংশ্লিষ্ট অনেক ব্যক্তি সরকারের দ্বারা গঠিত সংস্কার কমিশনসমূহে ছিলেন। এমনকি উপদেষ্টা পরিষদে এমন ব্যক্তিরাও আছেন যাদের নিয়মিত প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে যাতায়াত আছে এবং পত্রিকা দুটোতে তাদের নিয়মিত কলাম এবং তাদের প্রকাশনী থেকে বই বের করতে দেখা গিয়েছে। এমনকি প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতায় আসার পর প্রথম যে দুটো দেশি মিডিয়াকে তার সাক্ষাৎকার প্রদান করে সম্মানিত করেন তা হলো এই ডেইলি স্টার এবং প্রথম আলো। তাই শক্তিশালী এই দুটো মিডিয়া হাউজের পক্ষে হয়তোবা ভিকটিমহুড সেজে এই দেশের মুসলমানদের উপর দমন পীড়ন চালিয়ে যাওয়াটা এক ধরনের কৌশল ছাড়া আর কিছুই নয়। প্রথম আলো ডেইলি স্টারের সাথে শত্রুতা কাদের, আমরা একটু অতীত ঘেঁটে দেখে আসুন। প্রথম আলো এবং ডেইলি স্টার 1/11-এর সময়ে প্রধান রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে যথেচ্ছ মিথ্যাচার এবং প্রোপাগান্ডামূলক রিপোর্ট করে যা রাষ্ট্রীয় কাঠামোকে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল অত্যন্ত সফলভাবে। সে সময়ে প্রথম আলো পত্রিকার কিছু শিরোনাম উদাহরণ হিসেবে যদি উল্লেখ করি তাহলে আমরা দেখতে পাই তাদের শিরোনামগুলো হলো: তারেকের স্বেচ্ছাচারিতার অনেক নজির বগুড়ায়, 20 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বাবর, খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়েছিলেন তারেক, পাকিস্তান, কুয়েত ও সৌদি থেকে 300 কোটি টাকা দিয়েছিল বিএনপিকে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব মন্তব্য প্রতিবেদন লেখেন, তারেকের দুর্নীতির বিচার হতে হবে শিরোনামে। আর বর্তমানে তাদের কাছে শুধু তারেক জিয়াই নয়, বরং তার বিড়ালটিরও দারুণ ভক্ত তারা। আচ্ছা, যে সংবাদ শিরোনামগুলো বললাম ইত্যাদি নানা ধরনের এজেন্সি কর্তৃক সাপ্লাইকৃত খবর প্রথম আলো এবং ডেইলি স্টার প্রচার করে বিএনপিকে দুর্বল করে তোলে। পুরো রাষ্ট্রযন্ত্র বিএনপির বিরুদ্ধে শক্তিশালী হয়ে ওঠে। এর বিপরীতে আওয়ামী লীগকে জনগণের নিকট একটি নীতিগত শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে পরিচয় করানোর জন্য তারা তাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু ব্যয় করে। প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা দুটো এভাবেই ক্ষমতার কেন্দ্রকে বিদেশি শক্তির সাহায্য নিয়ে একমুখী করে তোলে, যার ফসল হিসেবে আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়। জিওপলিটিক্সের দোলাচলে আজ হয়তোবা বিএনপির নেতারা প্রথম আলো এবং ডেইলি স্টারের এই সকল ষড়যন্ত্র ভুলে যাবেন, কিন্তু একজন তৃণমূল কর্মী সে কি করে ভুলতে পারে? কিছুতেই ভুলতে পারে না, কারণ তারা তাদের এই যে ষড়যন্ত্র এর কারণে অনেকেই অসংখ্যভাবে আপনার নানা রকম জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এই পত্রিকা দুটো শুধুমাত্র যে 1/11-এর সময়ই রাষ্ট্রের ক্ষমতাকে আওয়ামী লীগের নিকট কুক্ষিগত করার চক্রান্ত করে শুধু এরকমই নয়, এই ক্ষমতা যেন আওয়ামী লীগের নিকট বছরের পর বছর
দশকের পর দশক টিকে থাকে সেই ব্যবস্থাও গ্রহণ করে। আওয়ামী আমলে সমস্ত বিরোধী রাজনৈতিক দলসমূহকে ক্ষমতাহীন করার চক্রান্ত হিসেবে শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের নাম দিয়ে যে ফ্যাসিবাদী আন্দোলন শুরু হয়, সেই ফ্যাসিবাদী আন্দোলনের প্রতি প্রথম দিন থেকেই প্রথম আলো এবং ডেইলি স্টার একাত্মতা জানাতে থাকে। কোনো মিডিয়া যে কতটা নির্লজ্জ আর বেহায়া হতে পারে তার উদাহরণ ছিল এই দুটো মিডিয়া। আইসিটি থেকে যখন মরহুম কাদের মোল্লা রহিমাহুল্লাহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সেই দণ্ডের বিরোধিতা করার জন্য শাহবাগে গুটি কয়েক বাম এবং আওয়ামী গোষ্ঠী একত্র হয়ে বিচারিক আদালতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনের পর দিন আন্দোলন করতে থাকে। আর সেই আন্দোলনের সর্বোচ্চ কভারেজ প্রথম আলো এবং ডেইলি স্টার নামক এই মিডিয়াগুলোই দিয়ে থাকে। যদি আমরা সেই সময়ে তাদের দেওয়া কিছু শিরোনাম উল্লেখ করি, তাহলেই আপনারা বুঝতে পারবেন তারা কিভাবে আদা জল খেয়ে নেমেছিল। কিছু উল্লেখ করছি: চেতনার প্রদীপ জ্বেলেছে তারুণ্য, প্রতিবাদের সুতোয় গাথা বাংলাদেশ, ফাঁসির দাবি নিয়ে এসেছি, খণ্ডে খণ্ডে গাথা মহাকাব্য, এমন বাংলাদেশ দেখেনি কেউ, স্লোগানে গানে প্রকম্পিত শাহবাগ, নীরবতার শক্তি দেখালো বাংলাদেশ। আইসিটির কাঠামোতে রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ ছিল না, কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার এই ফ্যাসিবাদী আন্দোলনকে প্যাট্রোনাইজ করে আইন পরিবর্তন করিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ তৈরি করে দেয়। সেদিন প্রথম আলোর শিরোনাম ছিল কিছু অর্জন সাহসী করেছে তরুণদের। শাহবাগে যখন একদিকে উচ্ছৃঙ্খল বাম আওয়ামীদের ফ্যাসিবাদী আন্দোলন চলছে, তখন অন্যদিকে চলছিল বিরোধী দলসমূহের নানা ধরনের হরতাল, মিছিল এবং বিক্ষোভ, যেগুলোকে প্রথম আলো গং সর্বদা তাণ্ডব শিরোনামে পত্রিকাতে নিয়ে আসতে থাকে। পুলিশের গুলিতে সে সময় বিরোধী দলগুলোর অসংখ্য মানুষ নিহত হলেও প্রথম আলো কখনো তাদের দলীয় পরিচয় দেবার চেষ্টা করেনি। তারা কিভাবে সেই ঘটনার সময় নিহত মানুষগুলোকে না মানুষ বানিয়েছে, আমরা তাদের কিছু শিরোনাম শুনলে সহজেই বুঝতে পারব। যেমন, কক্সবাজারে সংঘর্ষ, গুলি, নিহত ৩, ১৪৪ ধারা জারি। দেশ জুড়ে ব্যাপক সহিংসতা, নিহত ৪। জামায়াত পুলিশ সংঘর্ষে পাবনায় ২ জন নিহত। মানিকগঞ্জে নিহত ৪, আহত অর্ধশতাধিক। এই ছিল প্রথম আলোর সে সময়ের সরকার বিরোধী আন্দোলনকারী দলসমূহের জন্য শিরোনাম। যে শিরোনাম পড়ে এবং ভেতরের খবর পড়েও বোঝার উপায় নেই যে নিহতরা কোন দলের। এভাবেই প্রথম আলো ফ্যাসিবাদকে দাঁড় করাতে থাকে। আওয়ামী লীগের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে সেসব আন্দোলনকে প্রথম আলো এভাবে মানুষের চোখের সামনে থেকে সরিয়ে নিতে থাকে। কিন্তু অন্যদিকে টানা শাহবাগের পিচাসদের আন্দোলনকে তারা শিরোনামে আনতে থাকে। শাহবাগ হয়ে ওঠে একটি রাষ্ট্র, বিকল্প রাষ্ট্র। যেদিন মরহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর ফাঁসির রায় হয়, যে রায়ের পূর্বে সাঈদী সাহেবের মামলার অন্যতম সাক্ষী শুকরঞ্জন বালিকে গুম করে ফেলা হয়, সে প্রশ্নবিদ্ধ বিচারের বিরুদ্ধে সারা দেশের আপামর জনগণ বের হয়ে আসলে পুলিশের গুলিতে নির্মমভাবে মানুষের মৃত্যু হতে থাকে। অথচ প্রথম আলো সেই সব মানুষদের শুধুমাত্র একটা সংখ্যা হিসেবেই প্রকাশ করে, যেন তারা দলবিহীন, পরিচয়বিহীন, রাষ্ট্রবিহীন এক দঙ্গল মানুষ। সেদিন তাদের শিরোনাম ছিল সাঈদীর ফাঁসি, সহিংসতায় নিহত ৩৭। অন্যদিকে একই দিনে তাদের নিউজের অন্য শিরোনাম হলো ফাঁসির খবরে উদ্বেলিত শাহবাগ। এরকম অমানবিক শিরোনাম দিতেও প্রথম আলো গং একটুও ভুল করেনি। প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের সাংবাদিকতার নীতি অতিক্রমের চরম উদাহরণ রাখে হেফাজত ইসলামের ব্যাপারে। ৫ মে সারাদিন প্রথম আলো তার ফেসবুকের মাধ্যমে হেফাজতে ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীকে উস্কাতে থাকে।
হেফাজত কোরআন পুড়িয়েছে, দোকান পুড়িয়েছে, গাছ কেটেছে ইত্যাদি নানা ক্যাপশন দিয়ে ছবি প্রচার করতে থাকে। শাপলা গণহত্যার পরের দিন 6 মে প্রথম আলোর কোনো শিরোনামে আগের রাতে হেফাজতে ইসলামের উপর হওয়া নির্মম ক্র্যাকডাউনের কোনো ছিটে ফোঁটাও উল্লেখ ছিল না। উল্টো হেফাজতের উপস্থিতিকে ধ্বংসযজ্ঞ নাম দিয়ে খবর প্রচার করে প্রথম আলো গং। এরপর হাসিনা বিরোধী যত আন্দোলনে হেফাজতে ইসলাম রাস্তায় নেমেছে সেগুলোর সবগুলোকে প্রথম আলো গং তাণ্ডব হিসেবে চিহ্নিত করেছে। বিভিন্ন গবেষণায় দেখা যায় প্রথম আলো সবচেয়ে বেশি কঠোর শব্দচয়ন করে জামাত ইসলামী এবং হেফাজত ইসলাম কেন্দ্রিক ঘটনাগুলোতে। সেখানে তাণ্ডব, বর্বরতা, আতঙ্ক, চোরাগুপ্তা হামলা, ধ্বংসযজ্ঞ, যুদ্ধক্ষেত্র, কালো অধ্যায় এগুলোই যেন নিয়মিত শব্দ হয়ে ওঠে। একটা সময়ে আওয়ামী লীগের অধীনে থাকা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যখন গুম প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠতে থাকে তখন প্রথম আলো এবং ডেইলি স্টার এদেশের মুসলিম জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনাচরণকেও জঙ্গি আচরণ হিসেবে দেখানোর চেষ্টা করে। সন্তানের মনের খবর রাখতে হবে, আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো ইত্যাদি শিরোনামে দিনের পর দিন এদেশের মুসলমানদের সাধারণ আচার আচরণকে জঙ্গিবাদ হিসাবে দেখানোর চেষ্টা করে। প্রথম আলো পত্রিকার এরকম একটি প্রবন্ধের কিছু অংশ এখানে উল্লেখ না করলেই নয়। রশিদ, ছদ্মনাম রশিদ সাহেবের একমাত্র ছেলে অনিক, ছোটবেলা থেকেই যথেষ্ট মেধাবী, পড়ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অনিককে নিয়ে বাবা মা বেশ গর্বিত। এই বয়সের ছেলেদের নিয়ে যেসব প্রচলিত শঙ্কা বাবা মায়ের মনে থাকে অনিক সেগুলোর ধারে কাছে নেই। সে নেশা করে না, সিগারেটও খায় না, ঠিক সময়ে বাড়ি ফেরে, কারণে অকারণে টাকা চায় না, নির্ধারিত কয়েকজন বন্ধু ছাড়া তেমন কারো সঙ্গে মেশে না, মাঝে মাঝে রাত জেগে বন্ধুদের নিয়ে কম্পিউটারে নানা প্রজেক্ট বানায়, এমনকি ধর্মীয় অনুশাসনও কঠোরভাবে মেনে চলে। কখনো কখনো অবশ্য বন্ধুদের সঙ্গে দিন কয়েকের জন্য ঢাকার বাইরে বেড়াতে যায়। তখন নিয়মিত বাসায় ফোন করে। বিশ্ববিদ্যালয়ে তার রেজাল্টও ভালো। অনেকের মা আরও বেশি খুশি এই কারণে যে তার ছেলে এই বয়সে প্রেমও করে না। কিন্তু একদিন গভীর রাতে হঠাৎ বাসায় উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য। তারা অনেকের ঘর তল্লাশি করতে চাইলেন। সেখানে পাওয়া গেল মারাত্মক অস্ত্র, জঙ্গিবাদ সমর্থক বই আর অনেকের কম্পিউটার ভর্তি জঙ্গি আক্রমণের কৌশল বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ আপনার সন্তানের সব ভালো গুণই জঙ্গিবাদের পরিচয় বহন করতে পারে যদি সে ধর্মীয় অনুশাসন মেনে চলে। প্রথম আলো এভাবেই ন্যারেটিভ বানায়। প্রথম আলো কোনো একটা সিঙ্গেল রিপোর্টও পাওয়া যাবে না যেখানে আওয়ামী আমলে জঙ্গি দমনের নামে পরিচালিত অভিযানগুলোর কোনোটার ব্যাপারে তারা বিন্দুমাত্র কোনো প্রশ্ন তুলেছে। ঘটনায় দেখানো লোকগুলো কিভাবে সেখানে একত্রিত হলো কিংবা এতগুলো মানুষ কোথায় ছিল, তারা কেন একজনও জীবিত বেঁচে রইল না, কোনো কিছুর ব্যাপারে প্রথম আলো একটি বারের জন্য প্রশ্ন তোলেনি। উল্টো প্রথম আলো আর আওয়ামী সরকারের গুম খুনের বাহিনী একত্র হয়েই যেন জঙ্গি নাটকগুলো পরিচালনা করত। এজন্য প্রথম আলোর রিপোর্টার হাসিনা আমলের অন্যতম গুম বাহিনী সিটিটিসি কর্তৃক পুরস্কৃতও হয়। অর্থাৎ এই দেশের মুসলিম সমাজকে দমানোর জন্য এই মিডিয়াগণ এমন কোনো উপায় নেই যা অবলম্বন করেনি। এই দেশের মুসলমানদের বিরুদ্ধে হাসিনার সর্বপ্রকার জুলুমকে প্রথম আলোগণ বৈধ করে তোলে। হাসিনার গুম বাহিনী দ্বারা সংগঠিত জঙ্গি নাটক নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া প্রশ্ন তুললে প্রথম আলো সেই প্রশ্ন তোলাকেও প্রশ্নবিদ্ধ করার জন্য একাধিক কলম ছাপায়। ডেইলি স্টার টেরর স্ট্রাক ব্যাকস ইটস বাস্টার শিরোনাম দিয়ে কলাম ছাপিয়ে সো কল্ড বিডিআর বিদ্রোহের দায়ও ইসলামপন্থীদের উপর চাপিয়ে দেওয়ার জঘন্য চেষ্টা করেছিল। উভয় পত্রিকাই হাসিনার এতটাই গুণমুগ্ধ হয়ে উঠেছিল যে ভারতের সাহায্যে সংগঠিত বিডিআর হত্যাযজ্ঞের কোথাও তারা ভারতের নিদর্শনটি পর্যন্ত খুঁজে পায়নি এবং বিদ্রোহ দমনে হাসিনার ভূয়সী প্রশংসা করে অসংখ্য কলাম তাদের পত্রিকাগুলোতে তারা প্রকাশ করেছিল। অর্থাৎ প্রথম আলো, ডেইলি স্টার এরা কার শত্রু না এই দেশে?
এরা দশকের পর দশক ধরে তাদের ভুল এডিটোরিয়াল পলিসির জন্য এই দেশের মানুষদেরকে শত্রু বানানোটা কি যেন তাদের মন্ত্র বানিয়েছিল। কোনো জবাবদিহিতা নেই। দুটো পত্রিকা মিডিয়া সাম্রাজ্য লিড দিয়ে ফ্যাসিবাদ কায়েম করলো, অতপর সেই ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে সর্বোচ্চ শক্তি ব্যয় করলো, অথচ রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান এদের জবাবদিহির ব্যবস্থা করতে পারল না। আওয়ামী আমলে জুলাই অভ্যুত্থান ব্যতীত যতগুলো গণহত্যা হয় তার প্রত্যেকটি গণহত্যাকে প্রথম আলো এবং ডেইলি স্টার হোয়াইট ওয়াশ করে, উল্টো ভিকটিমদের কাঁধেই সমস্ত দোষ চাপিয়ে দেয়। গুম খুনের সাথে জড়িত পুলিশদেরকে হিরো হিসেবে জাতির সাথে পরিচয় করিয়ে দেয়। এর কি কোনো জবাবদিহি নেই? এই দেশের মানুষ আশার স্বপ্ন বুনেছিল যে বর্তমান সরকার হয়তোবা এই দুই মিডিয়া হাউসকে জবাবদিহির আওতায় আনবে। না, সেই আশার গুড়ে বালি। উল্টো প্রথম আলো এবং ডেইলি স্টার ইস্যু আসলে এই সরকার যেন তাদের নিরপেক্ষতাকে সাইড করে এই দুই পত্রিকার সাথে গাঁট বাঁধার জন্য প্রস্তুত হয়ে যায়। সবকটা সংস্কার কমিশন এবং একটার পর একটা নতুন উপদেষ্টা বানানো হলো প্রথম আলো এবং ডেইলি স্টার সংশ্লিষ্ট লোকজনদেরকে, যারা প্রথম আলোর আশ্রয়ে সুদীর্ঘকাল জুড়ে ফ্যাসিজমকে লালন পালন করে এসেছে। প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা দুটো বাংলাদেশের অস্তিত্বেরও বিরোধী। তারা তাদের নিজস্ব সুশীলদের দ্বারা যুগের পর যুগ এই দেশের শুরু অর্থাৎ 47কে অস্বীকারের বয়ান তৈরি করে যাচ্ছে। ধর্মের ভিত্তিতে রাষ্ট্রবাদ ঠিক হয়নি, এই বচন থেকেই যেন তাদের ইতিহাসের বচন শুরু হয়। প্রথম আলো এবং ডেইলি স্টার কীভাবে দশকের পর দশক ধরে বাংলাদেশ বিরোধী, এই দেশের মানুষ বিরোধী ন্যারেটিভ গড়ে তুলে ধরেছে তা সম্পূর্ণ একটি আলাদা সংবাদ সম্মেলনের দাবি রাখে। এমনকি কেবল সংবাদ সম্মেলন করে তাদের যে কীর্তিকলাপ তা তুলে ধরা আদৌ সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কোনো মিডিয়ার উপরে সরকার খড়গহস্ত হোক কিংবা সরকার বন্ধ করে দিক, এটা আমরা চাই না। আমরা যা চাই তা হলো মিডিয়ার জবাবদিহিতা। কিন্তু এই সরকার সেই আশাকে নিরাশায় পরিণত করলো। তারা মিডিয়া মানেই 7 খুন মাপ, এরকম একটা অঘোষিত নীতি পরিচালনা করলো। যখন এনসিপি নেতৃত্ব বিপ্লবের ডাক দিয়ে বসে, তখন স্বাভাবিকভাবেই এই মিডিয়া মোগলের বিরুদ্ধে এক স্বতঃস্ফূর্ত মব তৈরি হয়ে যায়, যাদের মনোজগতে আগে থেকেই এই দুইটা মিডিয়া হাউসের বিরুদ্ধে জবাবদিহির অভাবে একরকম আগ্রাসী হওয়ার সম্মতি তৈরি হয়েছিল, যা অন্য কোনো সময় প্রকাশ্যে আসতে না পারলেও সেদিন তারা এনসিপির নেতাদের কথিত বিপ্লবের আহ্বান শুনে প্রকাশ করার এক যথাযোগ্য সুযোগ হিসেবে গ্রহণ করে নেয়। এরপরের ঘটনা আমরা সকলেই জানি। আমরা মিডিয়া হাউস মবের মাধ্যমে কিংবা রাষ্ট্রীয় বাহিনীর আক্রমণের মাধ্যমে এরকম ভেঙে লণ্ডভণ্ড হয়ে যাক তার পুরোপুরি বিরোধী। আমরা কোনো নাগরিক প্রতিষ্ঠানেরই ধ্বংস কামনা করি না। অথচ সেদিনের স্বতঃস্ফূর্ত মবের আক্রমণের কারণে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো দুটো ফ্যাসিবাদ কায়েমের অগ্রগামী প্রতিষ্ঠান যে ভিকটিম সাজার চেষ্টা করছে, সেটাতেই আমরা বরং বেশি আফসোস করছি। সেদিনের আক্রমণের কারণে এই দুটো মিডিয়া আওয়ামী আমলে অতি উৎসাহী আওয়ামী কর্মীদের দ্বারা হওয়া নানা রকম মামলাকে তারা এখন তাদের অতীতের অবস্থানকে আওয়ামী বিরোধী অবস্থান হিসেবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা আমরা জানি, কেননা ফ্যাসিবাদ কায়েমের সামগ্রিক কার্যক্রম আমাদের চোখের সামনেই হয়েছে। প্রথম আলো ডেইলি স্টার গং চেয়েছিল বাংলাদেশকে বিরোধী দলবিহীন, দুর্নীতিমুক্ত, একদলীয় একটি আওয়ামী রাষ্ট্র বানাতে, যেখানে মুসলিমরা টিকে থাকবে না, টিকে থাকবে শুধু ভারতের আশীর্বাদে আওয়ামী আর বাম আদর্শের লোকজন। এজন্যই তারা তাদের দায়িত্বের স্থান থেকে মনে করত আওয়ামী লীগকে দুর্নীতিমুক্ত করতে হবে। সেই ধরে নেওয়া পবিত্র দায়িত্বের স্থান থেকে তারা আওয়ামী লীগের লোকেরা কালে ভদ্রে প্রথম আলো ডেইলি স্টারের সমালোচনা করত। কিন্তু এই আলো স্টার গং আওয়ামী লীগকে এতটাই আগ্রাসী বানিয়ে ফেলেছিল যে নিজ দলের জন্য উপকারী নসিহতকেও তারা পজিটিভলি নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। এজন্য শেখ হাসিনা মাঝে মধ্যে সংসদে এসে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে বচন দিত,
আওয়ামী লীগের অতি উৎসাহী কর্মীরা প্রথম আলো ডেইলি স্টারকে মামলা দিত। একজন শত্রুও চাইবে না তার শত্রুকে ভিকটিম সাজার সুযোগ করে দিতে। তাই এই মিডিয়া হাউস দুটোতে হামলার বিষয়টিকে আমরা স্বাভাবিক কারণেই সমর্থন করি না। আমরা কখনোই এমন কাজ করতে পারি না যে কাজ করলে আমার আগ্রাসী শত্রু নিজেকে ভিকটিম হিসেবে তুলে ধরার সুযোগ লাভ করে। এরপর আমরা দেখতে পাই প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদকেরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ভারী গলায় কথা বলে নিজেদেরকে ভিকটিম প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগেন। সরকারও অতি উৎসাহী হয়ে 400-500 জনকে অজ্ঞাত রেখে মামলা দিয়ে বসে। এখন সরকার যাকে পারছে তাকেই যেন গ্রেফতার করছে। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে প্রথম আলোর বিরুদ্ধে যেই কিছু লিখেছে তাকেই যেন পুলিশ বাহিনী গ্রেফতার করতে চাইছে। আমরা ইতিমধ্যে আলোচনা করে দেখিয়েছি যে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলার অসংখ্য যৌক্তিক কারণ রয়েছে। সেই যৌক্তিক কারণের জন্য কেউ সমালোচনা করলে কি পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না। আধুনিক সমাজে এটা রীতিমতো একটা অসভ্যতা, রাষ্ট্রীয় অসভ্যতা। এটাকে মিডিয়া ফ্যাসিজম হিসেবে দাঁড় করানো সম্ভব, যেখানে মিডিয়ার বিরুদ্ধে কথা বলার অবকাশ দেওয়া হয় না, যেখানে মিডিয়াকে যা খুশি তা করার স্বাধীনতা দেওয়া হয়। এরপর যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের কারো ব্যাপারেই আমরা সরকারকে আইন অনুসরণ করতে দেখছি না। এই সরকার ফৌজদারি কার্যবিধি 2য় সংশোধনী অধ্যাদেশ 2025-এ নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে এসেছিল। 1. যে পুলিশ সদস্য কাউকে গ্রেফতার করতে যাবেন তার যথাযথ পরিচিতি থাকতে হবে, নেমপ্লেট থাকতে হবে, আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছেন তিনি চাহিদা মাত্র তাকে পরিচয়পত্র দেখাতে হবে, এটি বাধ্যতামূলক। এরপর তাকে যখন থানায় নিয়ে আসা হবে তখন যত দ্রুত সম্ভব গ্রেফতার হওয়া ব্যক্তির পরিবার, বন্ধু বা আইনজীবীকে তার সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে কী কারণে, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এটি করতে কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না, এর মধ্যেই জানাতে হবে। গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে, তিনি যদি বলেন অসুস্থ বোধ করছেন, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা সুবিধা দিতে হবে। 2. সংশোধনী অনুযায়ী প্রতিটি গ্রেফতারের ক্ষেত্রে বিস্তারিত লিখিত তথ্য থাকতে হবে। কাকে, কেন, কী অভিযোগে, কোন আইনে গ্রেফতার করা হয়েছে, পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কে গ্রেফতার করেছে, এসব বিস্তারিত লিখিত থাকতে হবে। যে সংস্থাই গ্রেফতার করুক তাদের সংশ্লিষ্ট অফিসে সব তথ্য থাকতে হবে। এছাড়া নিয়মিতভাবে পুলিশ সদর দপ্তর, প্রতিটি পুলিশ সুপারের কার্যালয় ও থানায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের তালিকা থাকতে হবে। 3. যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করা হয় তাহলে যিনি গ্রেফতার করবেন তাকে নিশ্চিত হতে হবে যে তার সামনে অপরাধের ঘটনা ঘটেছে এবং বিশ্বাস করার কারণ আছে যে তিনি সন্দেহভাজন ব্যক্তি অপরাধটি করেছেন। 54 ধারায় কেন গ্রেফতার করা হলো তা লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে। এখানে সুনির্দিষ্টভাবে বলতে হবে কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনে হলো এই লোকই অপরাধ করেছেন। এটি আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, আর আমলযোগ্য নয় এমন অপরাধের ক্ষেত্রেও এটা করতে হবে। একই সঙ্গে তাকে সন্তুষ্ট হতে হবে যে গ্রেফতার না করলে লোকটি পালিয়ে যেতে পারে। এ দুটি শর্ত পূরণ হলেই কেবল 54 ধারায় গ্রেফতার করা যাবে। এটা হল এই সরকারের বানানো অধ্যাদেশ। কিন্তু আমাদের নিকটে বেশ কিছু গ্রেফতারের ঘটনা আছে যার একটিতেও এগুলোর একটা নীতিও অনুসরণ করা হয়নি। সেই আওয়ামী আমলের মতোই সাদা পুলিশের মাধ্যমে গ্রেফতার করা হচ্ছে। সেই একই গুমের ভীতিকর পরিবেশ জন্ম দিচ্ছে এই সরকার। এমনকি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটাও বলা হচ্ছে না। সাধারণ মানুষকে গ্রেফতার করতে ব্যবহার করা হচ্ছে র্যাবের মতো এলিট বাহিনীকে। গ্রেফতার করার পর 12 ঘন্টা পার হয়ে যায়, অথচ গ্রেফতারকৃত ব্যক্তির আত্মীয় স্বজন তার পরিজনের অবস্থানের ব্যাপারে পুরোপুরি অন্ধকারে থাকে। ফেসবুকে পোস্ট দিয়ে মানুষকে অনুরোধ করতে হয় সাহায্যের জন্য। পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে হাসিনার বাহিনী আবার বুঝি ফেরত এসেছে।
এই সরকারের কথিত নতুন আইন সংশোধন যদি কাজেই না লাগে, যদি তা মজলুমকে ব্যবহার করার কোনো সুযোগই দেওয়া না হয়, তাহলে সরকারকে অনুরোধ করছি আপনারা এই আইন মুছে দিন কিংবা ছিঁড়ে ফেলুন। আপনারা ভয়ের রাজ্য প্রতিষ্ঠিত করেছেন। আইনুল হক কাশিমি নামের একজন শ্রদ্ধাভাজন আলেমকে গ্রেফতার করা হয়েছে সাদা পুলিশের মাধ্যমে, অথচ জনাব কাশিমি সাহেব সেদিন ক্রাইম সিনের নিকটেও ছিলেন না। শুধুমাত্র ফেসবুকের পোস্টের উপরে ভিত্তি করে গ্রেফতার করা হয়েছে, অথচ সেই ফেসবুক পোস্ট আদৌ কোনো সংঘর্ষ কিংবা মব আক্রমণ পরিচালনা করেছিল কিনা, সরকারের কাছে আদৌ সেই কোনো প্রমাণ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। যাদেরকে সেদিন সরাসরি হামলার কারণে গ্রেফতার করা হচ্ছে, তারা কোর্টে দাঁড়িয়ে বলুক যে অমুক পোস্টের কারণে আমি আগ্রাসী হয়ে উঠেছিলাম। তখন দেখি সেখানে আইনুল হক কাশিমির মতো নিরীহ আলেমদের নাম আসে নাকি সুডো বিপ্লবীদের নাম আসে। এগুলো সব হচ্ছে প্রথম আলো আর ডেইলি স্টারের ভিকটিম সাজার ফসল। সরকার এই দুটি মিডিয়া হাউসকে খুশি করার জন্য হাসিনার রেখে যাওয়া খড়গকে উঠিয়ে নিয়েছে। তারা শুধু কারণ খুঁজছে ইসলামপন্থীদের গ্রেফতার করার জন্য। যদি কোনো কারণ খুঁজে না পায়, তাহলে কারণ ছাড়াই গ্রেফতার করে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদি গ্রেফতার দেখানোর মতো কোনো যৌক্তিক কারণ খুঁজে না পাওয়া যায়, তাহলে তাকে 1974 সালের মুজিবীয় বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখানো হচ্ছে। এগুলো তো অন্যায়। মানুষকে না মানুষ বানাবার সেই পুরনো পায়তারা। এই একই আইনে এই বছরের এপ্রিল মাসে একজন মডেলকে গ্রেফতার করা হলে সাংবাদিক, মানবাধিকার কর্মী, সুশীল, বাম সুশীল সকলেই এর নিন্দা জানায়। অথচ সেই একই কালো আইনে একজন আলেম জনাব আতাউর রহমান বিক্রমপুরকে গ্রেফতার করা হলে এই সমাজের সব জ্ঞানী গুণী অধিপতিরা যেন তা ন্যায্য হিসাবে মেনে নেয়। হাসিনার ফ্যাসিজম কিভাবে দাঁড়িয়েছিল তা আমরা ভুলি নাই। আতাউর রহমান বিক্রমপুরী যেহেতু একজন আলেম, তিনি যেহেতু ইসলামকে পলিটিক্যালি চিন্তা করেন, তাই এই কথিত শিক্ষিত সমাজের বাস্তবতা হলো বিক্রমপুরীদেরকে জেলেই মানায়। ফিরোজ নামে একজন সাংবাদিককে তো দেখা গেল বিক্রমপুরীর শারীরিক গঠন এবং অ্যাপিয়ারেন্স নিয়েও সে প্রশ্ন তুলছে। একটা সমাজ কতটুকু অমানবিক ও অসভ্য হতে পারে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্র অন্যায় করছে আর সুশীল সমাজ তার চেয়ে চেয়ে দেখে রাষ্ট্রকে অন্যায়ের বৈধতা নির্মাণ করে দিচ্ছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের ভিকটিম সাজার বিষয়টা এত দূর গড়িয়েছে যে তাদের সুবিধার জন্য আমরা বাংলা এডিশন নামের একটি ডানপন্থী মিডিয়াকে বন্ধ করার প্রাথমিক সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। আমরা স্পষ্ট জানিয়ে রাখছি, আমরা কোনো মিডিয়ার উপর হাসিনার আমলের মতো অন্যায় হস্তক্ষেপ চাই না। আমরা কথিত প্রেস নোটের দেশ চাই না, যে প্রেস নোটের মাধ্যমে মিডিয়া, দল সব কিছু নিষিদ্ধ করা যায়। কোনো মিডিয়া কিংবা ব্যক্তির বিরুদ্ধে যদি ভায়োলেন্স কিংবা জনস্বার্থ বিরোধী কোনো কাজের অভিযোগ আসে, তাহলে সেই প্রতিষ্ঠানকে বন্ধ না করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ফ্যাসিবাদের কায়দায় কোনো মিডিয়াকে বন্ধ করার মতো কোনো পদক্ষেপ আমরা মেনে নেব না। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হিসেবে প্রকাশ হওয়ার পূর্বে তাকে এই দেশের শক্তিশালী ডানপন্থীগুলোর মিডিয়ার উপর কথিত প্রেস নোটের হস্তক্ষেপ চালাতে দেখেছি। আমার দেশ, নয়া দিগন্ত এবং ইসলামিক টিভি সহ ডানপন্থী সকল শক্তিশালী মিডিয়াগুলোকে নিষিদ্ধ করে পুরো রাজনীতির পাটাতনকে বামপন্থী ফ্যাসিবাদী মিডিয়ার আওতায় নিয়ে যাওয়া হয়েছিল। তার পরিণতি কি হয়েছে আমরা বিগত সময়গুলোতে দেখেছি। আমরা মিডিয়াগুলোর জবাবদিহি চাই, কিন্তু মিডিয়া বন্ধ চাই না। আর কোনো সভ্য দুনিয়াতে মিডিয়া বন্ধ করার দায়িত্ব রাষ্ট্র নিতে পারে না। যদি সেই মিডিয়া রাষ্ট্রের সমস্ত শর্ত পূরণ করে লাইসেন্স পেয়ে থাকে, তাহলে সেই লাইসেন্স কোনো সচিব কিংবা উপদেষ্টার প্রেস নোটের মাধ্যমে বাতিল হতে পারে না। যদি মিডিয়ার মালিকের দায় মিডিয়ার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে বর্তমানে যত মিডিয়া চলমান আছে, এই মিডিয়াগুলোর যেসব মালিকেরা ফ্যাসিবাদের সাথে সম্পর্ক রেখেছিল, তাদের সবার পরিচয় দেখে দেখে মিডিয়াগুলোকে বন্ধ করে দিতে হবে। যদি তা সম্ভব না হয়ে থাকে, তাহলে বর্তমানেও কোনো মিডিয়ার উপরে সেই মিডিয়ার মালিকের কোনো দোষ চাপানো যাবে না। এরপরে আমরা আসি আমাদের সর্বশেষ প্রসঙ্গ, বাস্তবে যা ছিল আমাদের আলোচনার মূল প্রসঙ্গ, অর্থাৎ
শহীদ ওসমান হাদিকে হত্যা করার প্রসঙ্গ। ওসমান হাদিকে 12ই ডিসেম্বর গুলি করা হলেও সরকার মূল হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং তার সাহায্যকারী আলমগীর শেখকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। এই দুজনকে গ্রেফতারের ব্যাপারে রাষ্ট্র যেন আমাদের সাথে এক নির্মম নাটকে মেতেছে। পুলিশ এতদিন জল ঘোলা করে গতকাল সংবাদ সম্মেলন করে সেদিন সংবাদ সম্মেলন করে জানায় যে এই দুই মূল আসামি হত্যাকাণ্ডের পরপরই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সীমান্ত পাড়ি দিয়ে তারা মেঘালয় রাজ্যের তুরা শহরে পৌঁছেছেন। আমাদের জিজ্ঞাসা, ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার পরপরই এই আসামিদেরকে গ্রেফতার করার জন্য কেন সীমান্তগুলোতে রেড অ্যালার্ট জারি করা হলো না? এই দুজন পালিয়ে গিয়েছে বুঝলাম, সেটা স্বীকার করতে রাষ্ট্রের কেন এতদিন সময় লাগলো? কেন এই রাষ্ট্রীয় বাহিনী এতদিন জল ঘোলা করে এরপর এসে দায় স্বীকার করলো? অথচ বেশ কিছু মিডিয়া এবং সাংবাদিককে আমরা ফয়সাল এবং আলমগীরের পালিয়ে যাওয়ার ব্যাপারে রিপোর্ট করতে দেখছি, কিন্তু পুলিশ সে সময়ে তা স্বীকার না করলেও এতদিন পর স্বীকার করার মানে কি? পুলিশ কেন এত স্লো যে পুলিশের তদন্তের পূর্বেই সাংবাদিকদের তদন্ত সম্পন্ন হয়ে যায়? নাকি বাহিনীগুলো নিজেরা নিজেদেরকে নিয়ে এমন নাটক সাজাচ্ছে? আমাদের দেশের আভ্যন্তরীণ তথ্য বিদেশে থাকা এক বা একাধিক ব্যক্তিদের নিকট থেকে আমাদেরকে কেন পেতে হবে? পুলিশের আগেই কেন মিডিয়াগুলো গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করতে সমর্থ হচ্ছে? তাহলে কি ধরে নিব এজেন্সিগুলো টাকার বিনিময়ে তথ্য বিক্রি করে আমাদেরকে অন্ধকারের মধ্যে রাখছে? অনেকেই ধারণা করছে ওসমান হাদির মৃত্যুর সাথে এজেন্সিগুলো জড়িত। এজেন্সির তথ্য যেভাবে বাইরে বসে থাকা কথিত সাংবাদিকদের মাধ্যমে আমরা ফেসবুকের পোস্টে জানতে পারছি, তাতে এই চিন্তা মোটেও অমূলক নয়। হাসিনার আমলে এজেন্সিগুলো টাকা কামাই করেছে গুম, খুন, কিডন্যাপের মাধ্যমে। তাহলে এই আমলে কি এজেন্সিগুলো তথ্য বিক্রির মাধ্যমে তাদের সে অভাব পূরণ করছে? এই ব্যাপারে ইন্টারিমের কি কোনো দায় নেই? ইন্টারিম তাহলে এত ক্ষমতা নিয়ে দিন শেষে কিছুই কি পরিশুদ্ধ করতে পারে নাই? সর্ষের মধ্যে এখনও কি ভূত নিয়েই এজেন্সিগুলো চলছে? আমাদের দাবি স্পষ্ট, অনতিবিলম্বে এজেন্সিগুলো এরকম মল কিংবা ইঁদুর থেকে সাফ করতে হবে। যে এজেন্সি বাহিরে খবর পাচার করে তাদেরকে আমাদের কোনো দরকার নেই। আর অনতিবিলম্বে মূল খুনিদের গ্রেফতার করতে হবে। কারা খুন করিয়েছে সেই জবাবও আমরা এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে স্পষ্টভাবে পাইনি। যাদেরকে গ্রেফতার করা হয়েছে খুনে তাদের দায় কতটুকু তাও এখন পর্যন্ত পুলিশ স্পষ্ট করতে পারেনি। শহীদ ওসমান হাদি হলেন জুলাই অভ্যুত্থানের একজন সাহসী যোদ্ধা। অভ্যুত্থানের পর যখন নানা দল নানা মতে নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, তখন শহীদ ওসমান হাদি জুলাই রক্ষার জন্য সামনে এগিয়ে এসেছিলেন। সেই ওসমান হাদিকে হত্যার পর তিনটে সপ্তাহ চলে গেল, অথচ হাদি ভাইয়ের খুনিদের বিচার তো দূরের কথা, কাউকে আজও পর্যন্ত গ্রেফতারও করতে পারেনি। সত্যিকারে খুনের সাথে জড়িত এমন কাউকে গ্রেফতারও করতে পারেনি। বাহিনীগুলোর যত রকমের চৌকসতা আছে তা শুধু বরাদ্দ এই দেশের হুজুরদেরকে গ্রেফতার করার জন্য। প্রথম আলো আর ডেইলি স্টারের মায়া কান্না থামানোর জন্যই বাহিনীগুলোর যত ছুটোছুটি, কিন্তু ওসমান হাদির মতো সাহসী সন্তানদেরকে হত্যা করে নাকের সামনে দিয়ে পালিয়ে গেলেও বাহিনীগুলোর ঘুম তখন ভাঙে না। ফ্লাইওভার থেকে আওয়ামী সন্ত্রাসীরা ককটেল নিক্ষেপ করে সিয়াম মজুমদারের মতো গরিব সন্তানদেরকে হত্যা করলেও পুলিশকে কাউকে গ্রেফতার করতে দেখা যায়নি। পুলিশ ব্যস্ত প্রথম আলো আর ডেইলি স্টারের মায়া কান্না থামানোর জন্য। আজ আমরা দেখেছি মুফতি মাওলানা জসিমউদ্দিন রহমানের উপরে ককটেল হামলা হয়েছে। আমরা জানি না পুলিশ এ ব্যাপারে কী তৎপরতা সামনে দেখাবে।